সেদিন নিধিকে খুঁজে পাওয়া গিয়েছিল ভোর রাতের দিকে। দিকশূন্য হারিয়ে পুলিশের শরণাপন্ন হয়েছিল মির্জাবাড়ির লোকেরা। নাভান, ঈশান সবাই পুলিশের সাথে মিলে নিধির নাম্বার ট্র্যাক করে তাকে খুঁজে পেয়েছিল শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত বাড়িতে। গ্যাংরেপ হয়েছে নিধি, একেবারে বিধ্বস্ত, অসংখ্য কামড়ের দাগ সহ মুমূর্ষু অবস্থায় অর্ধ উলঙ্গ ছিল নিধি। সেদিন ঈশান আর নাভানের সাথে থাকা ইনা নিজের গায়ের ওড়না দিয়ে ঢেকে দিয়েছিল নিধির পুরো শরীর। আজ 5 দিন হয়েছে সেই ঘটনার। নিধি এখনও হসপিটালে ভর্তি রয়েছে। পুরো মির্জাবাড়ি যেন পাতালপুরীতে ডুবে গেছে, একদম নিস্তব্ধ হয়ে গেছে সব। মিষ্টি একটা মেয়ের সাথে এমন কেন হলো, উত্তর জানা নেই কারোরই। আয়েশা মির্জা ক্ষণে ক্ষণে আওয়াজ ভেঙে কাঁদছেন। সোহানা আর নাহিদ মির্জা নিশ্চল, পাথর বনে গেছে দুজনই। তাদের মনে শুধু একটাই চিন্তা, তাদের সামনের পথ কঠিন হবে। মেয়ের পাশে থেকে এই কটু সমাজ থেকে তাকে বাঁচাতে হবে, তার নিজের মধ্যে বাঁচার প্রেরণা যোগাতে হবে। না হলে এই দৃষ্টি কটু সমাজ তাকে বাঁচতে দেবে না। হসপিটালের 2য় তলার শেষের রুমের সামনে দাঁড়িয়ে আছে ঈশান আর নাভান। শেষ দিকে বিশাল বড় বারান্দা, রেলিংয়ের ওপর হাত দিয়ে নিচে রাস্তার দিকে তাকিয়ে আছে নাভান। তাদের দুজনের মন প্রচুর থমথমে। আসন্ন পরিস্থিতি যে অনেক খারাপ হতে চলেছে তাদের পরিবারের জন্য। হঠাৎ সেখানে উপস্থিত হয় ফাহাদ আর জান। দুজনের মুখ অত্যন্ত গম্ভীর হয়ে আছে। নাভান একবার পিছু ফিরে তাদেরকে দেখে, অতঃপর আবার চোখ যায় সামনের রাস্তায়। জান ঈশানের হাতে ধরা একটা ফাইল বিনা বাক্যে নিয়ে দেখতে থাকে। ফাহাদ নিশ্চুপ হয়ে আছে। নীরবতা ভেঙে ঈশান বলতে থাকে, মেডিকেল রিপোর্ট বলছে ওরা 7 জন ছিল। এইটুকু শুনেই ফাহাদের চোখ ভীষণ লাল হয়ে যায়। ঈশানেরও কণ্ঠ রুখে যায়, ভেতরটা কেঁপে ওঠে তার। জান ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে। সাথে অনেক ড্রাগস পুশ করা হয়েছে নিধিকে, এর জন্য 2 দিন অচেতন ছিল, সাথে অনেক পাশবিক নির্যাতনের শিকারও হয়েছে। ফাহাদ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, জানতে পারলে কিছু ওর থেকে? জ্ঞান ফেরার পর থেকে কান্নাকাটি করছে, কারো কোনো কথাই শুনছে না। ডাক্তার নিষেধ করেছে আপাতত সেসব বিষয় নিয়ে কিছু জিজ্ঞেস না করতে। আসলে আমি ভেবেছি নিধি ইচ্ছে করে হয়তো এমন করছে, কারণ ওর মধ্যে বয়সের থেকেও ম্যাচুরিটি কম। কারণ কি করে সে নিজেই জানে না। সত্যিটা দেখার পর আমার সত্যি ভালো লাগছে না, অসহ্য লাগছে সব কিছু। পুরো করিডোরে 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষের দীর্ঘশ্বাস ছেয়ে গেল। নাভান এবার জায়গা ত্যাগ করে ফাহাদের কাছে আসে। আমাকে জানোয়ারগুলোকে খুঁজতে হেল্প কর প্লিজ। ওই পিশাচগুলোকে যতক্ষণ না মারতে পারবো আমার শান্তি নেই। আমি এখনও ভাবতে পারছি না আমার মিষ্টি বোনটার সাথে এমনটা হয়ে গেছে। রক্তচক্ষু নিয়ে নাভান কথাগুলো বলল। ফাহাদ আশ্বাস দেয় তাকে। নাভান এবার ডাক্তারের সাথে কথা বলতে তার চেম্বারে যায়। ঈশানও তার পিছু নেয়। ফাহাদ এবার জানের দিকে তাকে গম্ভীর মুখে জিজ্ঞেস করে, আস্তানাটা কার খোঁজ পেলি? কাদের সেখানে যাওয়া আসা? জান এবার চুলগুলো হাত দিয়ে পিছনে ঠেলে শান্ত স্বরে জবাব দেয়, তোর কি মনে হয় এত বড় ক্রাইম করে ওরা এখন ডেরার দিকে ফিরবে? হয়তো খুব কম সময় তারা সেখানে যেত। এবার নিশ্চিন্তে ওরা এই ডেরা বাদ দিয়ে দেবে। এ কয়দিন লোক লাগিয়েও কোনো খবর পেলাম না কে বা কারা সেখানে যাতায়াত করে। এমনকি এখানে আগেও এমন হয়েছে বলে শুনিনি। ওরা রেপ করে মেরে ফেলেনি। যেখানে নিধির ফোন সারা বিকাল বন্ধ ছিল সেখানে ওরা যাওয়ার আগে ফোনটা অন করে রেখে গেছে। স্ট্রেঞ্জ। আমার কেন জানি মনে হচ্ছে এটা কোনো প্ল্যান করে করা হয়েছে। ফাহাদ ভুরু কুঁচকায়, অতঃপর চিন্তিত মুখ করে বলে ওঠে, নির্জাদের সাথে কাদের শত্রুতা থাকতে পারে, মাথায় ঢুকছে না। হঠাৎ করে কেবিন থেকে নিধির চিৎকার শুনে 2 ভাইয়ের ভাবনার গত হয়। ভেসে আসছে কেউ ক্ষণে ক্ষণে শান্ত স্বরে নিধিকে বুঝিয়ে যাওয়ার প্রয়াস চালাচ্ছে। ফাহাদ আর জান দুজনেই কেবিনে ঢুকল। কেবিনে ঢুকে নিধিকে দেখে ফাহাদের বুকটা মুচড়ে উঠল। বিধ্বস্ত মুখ নিধির, ফর্সা ত্বক, গলায় গালে কালশিটে কামড়ের দাগগুলি জ্বলজ্বল করছে। ভেতরে সিংহের মতো গর্জে ওঠে ফাহাদ। জানোয়ারগুলো এই সুন্দর মুখটাকেও বাদ রাখেনি। জান আর চোখে খেয়াল করে নিধির পাশে বসা ইনাকে। সে অস্থির হয়ে নিধিকে সামলাতে ব্যস্ত। নিধি ফাহাদ আর জানের দিকে ছলছল চোখে তাকিয়ে শুয়ে পড়ে ইনিয়ার কোলে, মুখ গুজে শান্ত হয়ে যায়।
ইনা তাদের দিকে তাকাতেই ফাহাদ তাকে ইশারা করে সেখান থেকে উঠে যেতে। ইনাও করল তাই। নিধি এবার বালিশ আঁকড়ে শুয়ে রইল। ইনা মাথায় কাপড় টেনে রুম থেকে বেরিয়ে যায়। ফাহাদ এবার আলতো হেঁটে নিধির পাশের চেয়ারটায় বসে। জানও বিনা বাক্যে রুমের বাইরে চলে যায়। ফাহাদ আলতো স্বরে 2 বার ডেকে ওঠে নিধিকে। কোনো উত্তর করে না নিধি। আলতো হাতে নিধির হাত স্পর্শ করে ফাহাদ। নিধি কেঁপে উঠে মুখ তুলে সামনে তাকায়। কাছ থেকে নিধির মুখটা দেখে রাগ আরও বেড়ে যায় ফাহাদের। তবুও শান্ত গলায় বলল, জানি যেটা হয়েছে খারাপ হয়েছে, তবু বলছি নিজেকে মানাও, মেনে নাও, নিজেকে শক্ত করে নাও প্লিজ। কি থেকে কি হলো আমাকে না বললে কিছুই করতে পারবো না। তোমার স্টেটমেন্ট প্রচুর দরকার। আমার সাথে যেটা হয়েছে তা কি করে মেনে নেব মেয়ের সাহেব? আমার তো নিজের শরীরের প্রতি ঘৃণা লাগছে। মন চাইছে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেই। বলে ডুকরে কেঁদে ওঠে নিধি। ফাহাদের কলিজাটা ছিন্ন হয়ে যায় যেন। সব কিছু ভুলে নিধিকে এক ঝটকায় তুলে বুকের মধ্যে জড়িয়ে নেয় ফাহাদ। আদুরে বিড়ালের মতো ফাহাদের সাথে মিশে যায় নিধি। নিধির ক্ষতগুলো চোখে পড়তেই ফাহাদের মাথার শিরাগুলো দপদপ করে জ্বলে ওঠে। প্রমিস করছি নিধি, একটাকেও ছাড় দেব না, একটাকেও না। কান্নারা বাঁধ ভেঙে আসে। ফাহাদের বুকে মুখ মিশিয়ে কান্না মেশানো কণ্ঠে বারবার একই কথা আওড়াতে থাকে। আমি অপবিত্র হয়ে গেছি ফাহাদ। অনেকগুলো অপবিত্র স্পর্শ আমার গায়ে লেগে আছে, যেগুলো আমি চাইলেও ভুলতে পারবো না। আমি নষ্ট। ফাহাদ আরও জোরে জড়িয়ে ধরে থাকে নিধিকে। পেশি বহুল হাতে রগগুলো ফুলে ফেপে উঠেছে যেন, কিন্তু সে নিশ্চল ও বিচল। এখন সে চাইলেও কিছু করতে পারছে না। সময় লাগবে প্রচুর। খালি করিডোরের 2 পাশের 2 দেয়াল ঢেসে দাঁড়িয়ে আছে ইনেয়া আর জান। বলা বাহুল্য, এতক্ষণ পর্যন্ত জান নিজে থেকে ইনায়াকে কোনো প্রশ্ন করেনি। একেবারে শান্ত প্রকৃতি যেন। ইনায়ার একটু অবাক লাগলো। এই ছেলের তো চুপ থাকার কথা না। পরক্ষণে আবার ভেবে নেয় সেই রাতের কথা। যাক, এই যাত্রায় হয়তো জান বুঝেছে। ইনায়া ভেবে দীর্ঘশ্বাস ফেলে। জান চোরা চোখে ইনায়াকে লক্ষ্য করছে। মুখটা খুব মলিন হয়ে গেছে। নিধির সাথে ঘটে যাওয়া ঘটনায় তার উপর প্রচুর প্রভাব ফেলেছে। জান দীর্ঘশ্বাস ফেলে। আজ যদি ইনায়া তার জায়গায় থাকতো। কথাটা ভাবতেই ভয় পেয়ে ওঠে জান। এই মেয়ের একা একা চলাফেরা হলেও হতে পারত, তবুও তো একবার বেঁচে গেছিল। তারপরও ইনার শিক্ষা হয়নি। সে দিন শেষে টিউশনি করে সন্ধ্যায় বাড়ি ফেরা। জানের ভাবনারা গত হয় হঠাৎ ইনায় কথা বলায়। পুরুষ মানুষ এমন কেন হয় বলেন তো? তাদের কাছে শুধু চাহিদাটাই বড়। একটা কোমল মেয়ের মন বোঝার সময় তাদের নেই। শুধু একটা জলজান্ত শরীর পেলেই হলো। ইনার দৃষ্টি বারান্দা পেরিয়ে মেঘলা আকাশের দিকে। তার মনটাও তার মতন ভীষণ ভারী। অপর পাশের দেয়াল ঘেঁষে যান শান্ত চোখে। বিপরীত পাশে ইনার দিকে তাকায়। অন্যদিকে তাকে এতক্ষণ কথা বলছিল ইনা। জান গম্ভীর ঘনস্বরে বলে, সব পুরুষ শরীর না মনও খুঁজে বেড়ায়, তেমন সব মেয়েই পুরুষের ভালোবাসা খুঁজে নিতে পারে না। ইনা জানের পানে ফিরে মুখের ভাবগতি সে আগের মতো করেই বলে, তাহলে এই সমাজে দুজাতি সমান দোষী? একজনের দোষ কি করে বলবো বলো? সমাজটাকে 3 ভাগে ভাগ করো না। একটা পুরুষ খারাপ হওয়ার মূল চাবিকাঠি নারী, আবার একটা নারী কলঙ্কিত হয় পুরুষ জাতির দ্বারাই, আর মাঝখানে পড়ে থাকি আমরা। ইনার দৃষ্টি আবার আগের জায়গায় নিবদ্ধ করে। ছলছল হয়ে ওঠে চোখ জোড়া। পৃথিবীটা বড্ড নিষ্ঠুরতম। এখানে শান্তি কই? নেই যেন কোনো কিছুই, আছে শুধু গোলকধাঁধা। নেই কোনো উত্তর কারো কাছে, কারণ তারা নিজেরাই এই নিষ্ঠুরতম পৃথিবী সৃষ্টি করেছে। শুধু যুগের সাথে তাল মিলিয়ে চলে মানুষ। জান ইনায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি আর আকাশটা যেন এখন একই, গুমোট অশান্ত প্রবল ঝড়ো হাওয়া। তোমার কাজল কালো চোখ দিয়ে অশ্রু, আর তার কালো মেঘগুলো বৃষ্টি হয়ে নামার পালা। ইনা আকাশের দিকে তাকিয়ে রইল স্থির চোখে। আসলেই আকাশটা আজ তার মনের মতোই কালো মেঘে ভিড় করেছে। পরিবেশও প্রবল বাতাসের তীব্র বেগ। হঠাৎ করে ইনার চোখ দিয়ে অশ্রুকণাগুলো ঝরতে লাগলো। তখনই ধরণীর বুকে বৃষ্টি হয়ে নামে আকাশের কালো মেঘগুলো। ইনা সেখানে তাকিয়ে ম্লান হাসে। আসলে আকাশটা আজ তার মতোই। সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু আকাশের বুক চিরে বেরোনো কান্নারা আজ থেমে নেই, অঝরে পড়ছেই শুধু। জান চলে গেছে অনেকক্ষণ আগে।
ইনায়া গেটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। অপেক্ষা একটা সিএনজি অটোরিক্সা পেলেই হবে। গায়ের শুভ্র রাঙা ওড়নাটা ভালো করে জড়িয়ে নেয় সে। হঠাৎ সেখানে নাভানের আগমন। ইনায়া এক পলক সামনে তাকিয়ে দেখে খুব সুদর্শন তার নামমাত্র স্বামীকে। তোমাকে ড্রপ করবে ইনায়া, যেতে পারো আমার সাথে। নাভানের এমন কথায় ইনায়া শান্ত চোখে তার দিকে তাকায়। বৃষ্টিটা বাড়ছে আবার, দুজনের গায়ে ছিটে ফোঁটা পড়ে হালকা ভিজিয়ে দিচ্ছে। ইনায়া চুপ থেকে বলে ওঠে, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো, আপনার কষ্ট করতে হবে না। নাভান আর কোনো কথা বলতে পারল না, চুপচাপ দাঁড়িয়ে রইল ইনায়ার পাশে। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর হঠাৎ ইনায়া বলল, আপনার সিদ্ধান্ত নেওয়া বিষয়টা সিদ্ধান্তে বাস্তবায়ন করতে যে এত সময় হবে তা আমি জানতাম না। নাভান প্রশ্নবিদ্ধ চোখে ইনায়ার দিকে তাকায়। সন্ধ্যার এই বৃষ্টির রাতে দুজনে আলতো হাওয়ায় কেঁপে উঠল। স্টেডিয়ামের মৃদু আলোয় দুজনের ভেজা মুখ স্পষ্ট হয়ে উঠেছে। ইনায়া ঠোঁট নাড়িয়ে আবার বলে ওঠে, আমাদের ডিভোর্সের বিষয়টার কথা বলছিলাম। মনে হয় মামুনি আপনাকে পেপারটা দিয়েছেন। আমি কোনো কন্ডিশন রাখিনি, আপনি ভালো করে পেপারটা পড়ে সিগনেচার করবেন। খুব তাড়া তোমার, তাই তো? ঘন স্বরে বলে ওঠে নাভান। ইনায়া ম্লান হাসে, তারপর কঠিন চোখ করে এর উত্তরে বলে, আসলে কি বলেন তো, যেই সম্পর্কে প্রাণ নেই তাকে শুধু নামমাত্র বাঁচিয়ে রাখার মানে কি? আপনার কথাটা শুনে আমার হাসি পাচ্ছে মিস্টার। এই সম্পর্কের পরিস্থিতি আপনি তৈরি করেছিলেন, এর শেষ পরিণতি না হয় আমরা দুজনেই শেষ করব। নাভানের মুখে এবারও কথা নেই। বড় লোকদের যে কথার মাধ্যমে ঘায়েল করতে পারে সে নাভান শাহরিয়ার মির্জা আজ নিশ্চুপ। একটা ছোট মেয়ের সাথে কথা বলতে গিয়ে সে গুলিয়ে ফেলছে। ইনায়া এবার একটা অটো দাঁড় করায়। ঝটপট পায়ে উঠে পড়ে সে। অতঃপর সামান্য মুখটা বের করে শান্ত গলায় নাভানকে বলে, কলেজের পাশের কফি শপে দেখা করবেন কাল। সম্পর্কের সমঝোতা সেখানেই হোক। নাভান হাসে, ঠোঁট কামড়ে মিষ্টি হেসে বলে ওঠে, খুব গুছিয়ে কথা বলতে পারো তুমি। কি করব বলেন, ক্ষণে ক্ষণে পরিস্থিতি তা শিখিয়ে দিয়েছে। তাহলে সেই কথাই রইল, আর ডিভোর্স পেপারটা আনতে ভুল করবেন না। কথা বলে ইনায়া সোজা হয়ে বসে। অটোটা ধীরে সুস্থে চলতে শুরু করে। নাভান চুপচাপ তাকিয়ে রইল সেখানে। কেমন অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। মনে মনে একটা কথা ভাবতে থাকে, আসলেই কালকে শেষ সিদ্ধান্ত নিতে হবে। সোহানা মির্জা সহ বাড়ির সবাই এসেছে নিধির সাথে দেখা করতে। সবাই নিধির সাথে যথাযথ চুপচাপ কথা বলছে। বৃথায় আয়েশা মির্জা ব্যথিত। তিনি প্রথমে এসেই নিধিকে জড়িয়ে প্রচুর বিলাপ শুরু করলেন। ঈশানের চোখ রাঙানি দেখে একটু শান্ত হলেও আসলে মুখ লুকিয়ে কাঁদছেন, যেটা নিধির দেখে খুবই খারাপ লাগছে। তার ভেতরটাও গুমড়ে উঠছে আবারও। সোহানা মির্জা অতি আদুরে মেয়েকে বুকে নিয়ে বসে আছেন। নাহিদ মির্জা আর নওয়াজ মির্জা নিধিকে অনেক কথা জিজ্ঞেস করলেও কোনো উত্তর মেলেনি তাদের। অন্যথা কিছুক্ষণ চুপচাপ থেকে দুজনেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। নিপা অনেকক্ষণ ধরে জোরাজোরি করছে নিধিকে খেয়ে নিতে, কিন্তু নিধি অবিচল। একটু খেয়ে নে নিধি, খিচুড়িটা দারুণ হয়েছে, তোর ছোট আব্বু আজকে রান্নার প্রশংসা করেছে, খেয়ে দেখ না। নিপার এমন ভুলো না কথায় কান দেয় না নিধি, শুধু আস্তে করে মিহি স্বরে বলে, খাবো না ছোট মা। হতাশ হলো প্রত্যেকেই। আয়েশা মির্জা এবার জোরে জোরে আওয়াজ তুলে কাঁদতে লাগলেন। আমার এই মাখনের মতো নাতনিটাকে জানোয়ারগুলো শেষ করে দিল। কি জানি আছে আমার নাতনির কপালে, কেমনে বিয়ে হবে, কে বিয়ে করবে। এই বলে আবারও শুরু করলেন আয়েশা মির্জা। নিধি এবার কেঁদে উঠে মায়ের বুকে পড়ে। সোহানা শত চেষ্টা করেও দুজনের কাউকেই থামাতে পারে না। নিপা অসহায়ের মতন দাঁড়িয়ে রইল এক পাশে। অবশেষে মুখ খোলে ঈশান বাসখাই গলায় আয়েশা মির্জাকে বলে ওঠে, এমন লেম কথাবার্তা এখন তোমার মাথায় কি করে আসছে গিন্নি? না, তোমাকে এখানে রাখা ঠিক হবে না। ইনফ্যাক্ট তোমাদের কাউকেই না। মা, বড় মা, তোমরা এখন গিন্নিকে নিয়ে বিদায় হও। ঈশানের কথা এবার থামে আয়েশা মির্জা। নিধির চুপচাপ কেঁদে যাচ্ছে। সোহানা এবার শান্ত স্বরে বলে ওঠে, নিপা তুমি মাকে নিয়ে চলে যাও, আমি একটু দেরি করে আসব। নিপা সম্মতি জানিয়ে আয়েশা মির্জাকে নিয়ে চলে গেলেন। যেতে যেতে আয়েশা মির্জা ঈশানকে 2-3টে বকাও দিয়ে গেলেন। অনেকক্ষণ পর নিধি শান্ত হয়। সোহানা নিধিকে বালিশে শুয়ে দিয়ে ঈশানকে বলে ওঠে, তুমি থাকো এখানে, আমি ডাক্তারের সাথে কথা বলে ওর কন্ডিশন জেনে আসি। নিধিকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গেলেই বেটার ফিল করবে। ঈশান সম্মতি জানায়। সোহানা মির্জা এক পলক শান্ত নিধির দিকে তাকিয়ে চোখ বুলায়। তারপর দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে পড়েন।
নিধির শিওরে বসে ঈশান। নিধির মাথায় হাত বুলিয়ে 2 বার ডেকে ওঠে। নিধি কান্নারত মুখে ঈশানের পানে তাকিয়ে আবারও ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। ঈশান আলতো হাতে নিধিকে টেনে বুকে নেয়, তারপর মৃদু গলায় বলে, সরি গাধি, সেদিন বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলাম তোর সাথে। কিন্তু কি করব বল, তুই তো জানিস আমার রাগ কেমন। সহজে রাগ ওঠে না, আর উঠলে মাথা ঠিক থাকে না। আমার তখন খুব খারাপ লেগেছিল এই ভেবে যে বাড়ির সবাই কি করে এমন বিশ্রী সিদ্ধান্ত নিতে পারে, যেখানে তোকে আমার আপন বোনের মতো ছোটবেলা থেকে ভেবে আসছি। আরও রাগ হয়েছিল এই ভেবে তুই বিয়েতে কি করে রাজি হতে পারিস। আমার তখন তো তোর প্রতি খুব রাগ জমেছিল, তোর নামে ভুলভাল বকেছিও আমি। মাফ করে দে প্লিজ, আমার ভেতরে কিছুতেই শান্তি লাগছে না। প্লিজ মাফ করে দে, আমি তোকে সত্যিই ভালোবাসি আমার ছোট বোন হিসেবে। নিধি চুপচাপ হয়ে ঈশানের বুকে মাথা পেতে বসে থাকে। পৃথিবীতে একতরফা সব কিছুই খুব জটিল হয়ে বসে। যেমন তার ভালোবাসা, সে একতরফা ভালোবেসে বড্ড ভুল করেছে। যার মনে তার জন্য বোনের স্নেহ ভালোবাসা আছে, তাকে ভালোবেসে সে বড্ড ভুল করেছে। থাক না নিজের ভালোবাসা মনের কোণে, সেটা সে নিজেও যেন উপলব্ধি করতে না পারুক। আর এই ঘটনার পরে তো আরও না, তার জীবনে আর কোনো পুরুষকে সে জায়গা দিতে পারবে না। নিধি মলিন মুখে ঈশানের দিকে মাথা উঠিয়ে তাকায়। তোমার থেকে প্রথম এত কড়া কথা শুনে আমার মন খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু পরে তা ভালো হয়ে গেছে। কিন্তু তুমি গিল্টি ফিল করো না, আমার তোমার প্রতি কোনো মন খারাপ নেই। ঈশান ম্লান হাসল। সত্যি সে ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছিল। ঈশান শক্ত করে জড়িয়ে ধরে রাখে নিধিকে। তার কাছে নিধি বোনের মতোই সর্বদা আছে, থাকবে। ডাক্তারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে সোহানা, কালকেই নিধিকে বাড়িতে নিয়ে যাবে। করিডোরের শেষ প্রান্তে এখন দাঁড়িয়ে আছেন তিনি। কেবিনে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে রইল। ভাই বোনের মান অভিমানের পাল্লাটা যে ভেঙে গেছে, সেটা দেখতে ভালোই লাগলো তার। আসলে তারাই তাদের সম্পর্কটা জটিল করে দিয়েছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকাতেই দেখতে পায় নাভান তার দিকে এগিয়ে আসছে। ছেলেটার মুখটা কিছুটা মলিন হয়ে আছে। নাভান সোহানার পাশে এসে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়ায়। কি ব্যাপার, সকাল থেকে কইছিলে তুমি? হসপিটালে এসেও তোমাকে পাইনি। নাভান মুখটা আগের মতোই মলিন করে শান্ত গলায় বলল, ফাহাদের সাথে পুলিশ স্টেশনে ছিলাম, নিধির কেসটা নিয়ে কথা বলে এলাম, কোনো সূত্রেই মিলছে না। সোহানা ছেলের মাথায় হাত বুলে আশ্বস্ত করলেন, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সব, হয়তো একটু সময় নিবে। নাভান নীরব সম্মতি জানিয়ে দেয়। সোহানা এবার সচল গলায় বললেন, চলো বাড়ি যাই, দুপুরের লাঞ্চ একসাথে করা যাবে। নাভান সোহানার দিকে তাকিয়ে আলতো হাতে তার হাতটি ধরে, তারপর সহসেই বলে, আমি ইনের সাথে আজকে দেখা করব। সোহানা থমকানো দৃষ্টিতে নাভানের দিকে তাকালো। চোখ দুটো অশান্ত অনেক, হাতগুলো কেঁপে উঠল বারবার। যেটা নাভানও টের পেল, তার হাতের মুঠোয় ভালো করে শক্ত করে দৃঢ় কণ্ঠে বলে, কোনো জোর করব না, শুধু আবদার করব। এইবার একটা সঠিক সিদ্ধান্তের দরকার। কফি শপের কোনার টেবিলটায় বসে আছে ইনেয়া, পরনে সাদা চুড়িদার, হাতে কফির কাপ। দৃষ্টি আপাতত বাইরে তার। আকাশটা ভীষণ অন্ধকার হয়ে আছে, বৃষ্টি নামবে হয়তো। এ কয়দিন মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। সময় অসময় হুটহাট করে তার আনাগোনা। শপের এই পাশটা বিশাল বড় কাঁচের থাই ফ্লোর পর্যন্ত নামানো। বৃষ্টির ছোট ছোট ফোঁটা যখন তাতে পড়ছিল, ইনার মন ভালো হয় তখন। গ্লাসের ওপাশে জমা পানির ফোঁটাগুলো দেখতে তার ভালোই লাগছিল। ফোনে টাইমটা আবারও দেখে নেয় ইনেয়া, 3:40। কিন্তু নাভানের কোনো নামগন্ধ নেই। ইনেয়া দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ করে ফোন বাজতে ইনেয়ার চোখ স্ক্রিনের নাম্বারে যায়। কিছুটা অবাক ও, জান ফোন করেছে। এই লোক তো সেদিনের পর থেকে কোনো রকম যোগাযোগ রাখে না তার সাথে। ইনেয়া ফোনটা রিসিভ না করে কেটে দেয়। কিছুক্ষণ পর একটা মেসেজ আসে ফোনে, পালিয়ে থাকতে চাও? থাকো, তবে পালিয়ে যাবে কত দূর? আমার অবচেতন মনটা আমায় বারবার ফিসফিস করে বলে, তোমার গন্তব্য ঠিক আমি নামক দেশেতেই সীমাবদ্ধ থাকবে। ইনেয়া 2-3 বার পড়ে চুপ করে রইল। ফিরতি কিছু লিখল না। হঠাৎ কেউ সামনে আসাতে ইনেয়া তার দিকে তাকায়। কালো রঙের শার্ট পরিহিত নাভান দাঁড়িয়ে আছে তার সামনে। ইনেয়া শান্ত চোখে তাকালো। গাড়ি থেকে সব অবধি আসতে আসতে বোধহয় একটু ভিজে গেছে, যার দরুন বৃষ্টির ফোঁটাগুলো মুক্ত দানার মতো নাভানের মুখে চিকচিক করছে। নাভান ঝটপট ইনার সামনে চেয়ারে বসল। সরি, আমি একটু বেশি দেরি করে ফেলেছি, একটু শীতল কণ্ঠে বলে ওঠে নাভান। ইনার জবাবে কিছুই বলল না, চুপচাপ শান্ত রইল।
নাভান ক্লান্ত চোখে সামনে বসা মায়াবী মুখখানার দিকে তাকালো। অজস্র মায়াভরা মুখটায় অজস্র বেদনার ছাপ, যা নাভানের দ্বারা হয়েছে। বুকটা মুচড়ে উঠল তার। রাগ আসলেই ধ্বংসের মূল কারণ। কিছুক্ষণ দুজন চুপচাপ থাকলো। কোথা থেকে কথা শুরু করবে হয়তো তা নিয়ে দুজনেই চিন্তায় ছিল। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে ইনায়া কাঠ কাঠ গলায় বলে ওঠে, এনেছেন তো পেপারটা বের করুন, সাইনটা করে দিচ্ছি। নাভান কিছুটা হকচকিয়ে তাকালো ইনায়ার দিকে, তারপর গম্ভীর ঘনস্বরে জিজ্ঞেস করে ওঠে, এত তারা? কোনো অভিযোগ নেই আমার প্রতি? কিছুই বলবে না আমাকে? ইনা নাভানের চোখের দিকে তাকিয়ে আলতো হাসলো, তারপর দৃষ্টি স্থির রেখে কঠিন গলায় বলল, আমাদের সম্পর্কের কোনো মান অভিমানের জন্ম নেই নাভান। যা আছে আমার একার, সব যাতনা। যেখানে বিপক্ষী মানুষটা তার ধার ধারে না, সেখানে মান অভিমান দেখানো নেহাত বোকামি, বরং কিছু না। দেরিতে হলে বুঝতে পেরেছি তা। নাভান নিশ্চুপ হয়ে যায়। আসলেই সব দোষ তার, কিন্তু সব কিছু ঠিক করার সুযোগ কি হবে তার? হঠাৎ করে নাভান এক বিস্ফোরণ মন্তব্য করে ওঠে, আই ওয়ান্ট ইউ ইনায়া, প্লিজ কাম ব্যাক ইনটু মাই লাইফ। ইনায়া স্তম্ভিত হয়ে নাভানের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই কথা যদি এখন বলা হয়, তাহলে গত 1 বছরের কম সময়গুলো কেন হলো, সেটা কি এতই সহজে ভুলে যাওয়া যায়? ইনা ম্লান হাসে, তার ভিতরটাও উচ্চস্বরে হেসে যাচ্ছে। আপনার কাছে জীবন মানে কি নাভান? কোনো গল্প বা উপন্যাস যা নিজের মনের মতো লিখে তৈরি করে ফেললাম? ইনার কথায় নাভান বিচলিত হয়। শান্ত ঘন স্বরে সে ইনাকে তা বোঝানোর চেষ্টা করে। আই নো আমি বড্ড খারাপ কাজ করেছি, বাট ইনা আমি পরিবারের এই বারবার চাপিয়ে দেওয়া জিনিসটা মেনে নিতে পারিনি। রাগের বশবর্তী হয়ে এই পাপটা হয়ে গেছে। এর জন্য আমি মাফ চাইছি তোমার কাছে। চলো এবার একটা সুযোগ দিয়ে দাও আমাকে। আমি বেস্ট লাইফ পার্টনার হয়ে দেখাবো তোমাকে। ইনা চোখগুলো ছলছল করে ওঠে। সে হিসপিস করে জিজ্ঞেস করে, পরিবারের প্রতি রাগ দেখে বিয়ে করে চলে গিয়েছিলেন? একবারও কি মনে হয়নি আমি নামক মানুষটা আপনার সাথে জড়িয়ে গেছি? আমার কি হবে? পরিবারের রাগ আপনি আমার সাথে মিটিয়েছিলেন নাভান। তাদের থেকে বড় শাস্তি আপনি আমাকে দিয়েছিলেন। এতগুলো প্রশ্নের তোপে পড়ে নাভানের মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। কথাগুলো যেন চরম সত্য। সেদিন তার বিবেক বুদ্ধি সব কোথায় যেন হারিয়ে গিয়েছিল। ইনার চোখগুলো যেন জলজান্ত কয়লার মতো জ্বলছে, ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। নাভানের সুন্দর মুখশ্রীরও একই হাল। ইনা এবার কিছুটা শান্ত হয়ে আবার বলে, জানেন, বুক ভরা স্বপ্ন আমারও ছিল নাভান, আপনার সাথে সংসার করার। বিয়ে ঠিক হবার প্রথম দিন থেকে স্বপ্ন বুনেছি আপনাকে নিয়ে। বাবা মায়েরও স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে, কিন্তু তাদের বোধহয় বড্ড বেশি তাড়া ছিল যে আমাকে বিদায় দেবার আগে তারা নিজেরাই চলে গেল। তারপরও এত ভেঙে পড়িনি যতটা আপনি আমাকে ভেঙে দিয়েছেন। একটা মেয়ের বিয়ে, সংসার, স্বামী নিয়ে কত স্বপ্ন থাকে সেটা আপনি বুঝতে পারবেন না নাভান। বাসার ঘরে কত প্রতীক্ষায় বসেছিলাম আপনার জন্য, কিন্তু আমি হয়তো এরপরেও আপনাকে মেনে নিতাম, কিন্তু ইনা কথা বলে পাগলের মতো ফোন হাতড়াতে থাকে। নাভান অস্থির হয়ে দেখে শুধু ইনাকে। ইনা ফোন বের করে বিয়ের দিন অদিতির পাঠানো ভিডিও ছবি নাভানের দিকে ধরে। সব দেখে নাভান বিস্ময়কর দৃষ্টিতে ইনার দিকে তাকালো। আচ্ছা নাভান, বলুন তো, কোনো সদ্য বিবাহিত নারী যে স্বামীকে নিজের মুখটাও দেখাতে পারল না, সে যদি তার স্বামীর আর তার ফুফাতো বোনের এমন অন্তরঙ্গ মুহূর্ত দেখে, সে কি ঠিক থাকতে পারবে? নাভান থ হয়ে রইল। অদিতি ইনাকে পাঠিয়েছে এইসব। নাভান মুখ খুলে স্তম্ভিত গলায় বলে, ইনা আমি বিষয়টা এক্সপ্লেন করছি। নাভানকে বলতে দেন ইনা মুচকি হাসি দিয়ে আবারও বলে, এটা দেখার পরেও আপনার প্রতি আমার আশা ছিল, কারণ এটা তো আপনার অতীত ছিল হয়তো। বর্তমানে তো আমি আছি। আপনি ঠিক ফিরবেন, আমাকে আপন করবেন, আমি আপনাকে মেনে নেব। কিন্তু ট্রাস্ট মি নাভান, আমি কখনো বিশ্বাস করিনি আপনি বিয়ের পরেও এই সম্পর্কে থাকবেন। কেমন লাগতো আমার বলেন তো? আমি যখন বিছানায় শুয়ে শুয়ে ভিন দেশের আপনার আর অদিতির এই বিশ্রী দৃশ্যগুলো দেখতাম, কেমন লাগতো আমার ভিতরটা? আমার প্রাপ্যটা আপনি অন্য নারীকে দিয়েছেন। আমার ভিতরটা পুরো শেষ হয়ে যেত। আমার মনে হতো এইসব আদর সোহাগ আমার প্রাপ্য, সেটা অন্য নারী কেন ভোগ করবে? একজন স্ত্রী হিসেবে আমার কতটা অপমান হয়েছে তা কি বুঝতে পারবেন আপনি? নাভানের মুখ বন্ধ, জবানটা তার কেউ কেড়ে নিয়েছে। ইনার কথাগুলো তার বুকের ভিতর তীরের মতো বিচ্ছে যেন। সে ইনার বিধ্বস্ত চেহারার দিকে তাকালো।
কেঁদে কুটে ইনার অবস্থা খুবই খারাপ। নাভানের আফসোস হলো পাপের রাজ্যে পড়ে সে এই মায়াবী মেয়েটাকে বড্ড কষ্ট দিয়েছে। সে কষ্ট কি লাঘব করতে পারবে নাভান? ইনা এবার চোখের পানি ছেড়ে শান্ত স্বরে বলে, 9টা মাস সমাজের চোখে একটা হাসির পাত্রী ছিলাম নাভান। সবাই আমাকে নিয়ে ঠাট্টা করতো, তাদের কথা ছিল আমি মনে হয় খারাপ, যার স্বামী বিয়ের দিন ফেলে রেখে গেছে। খুব কষ্ট হতো আমার, আর তা দ্বিগুণ করতো আপনার আর অদিতির এই মুহূর্তগুলো। আমাকে যেহেতু স্ত্রীর অধিকার দেবেনই না, তাহলে কবুল বলার কি দরকার ছিল? নিস্তব্ধ হয়ে থাকে পরিবেশ, কোনো কথাই আর হলো না। বাইরে এবার ঝিরিঝিরি বৃষ্টির ঝুমধারে হয়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। নাভান দীর্ঘশ্বাস ফেলে। ইনা এবার শান্ত হয়ে বসে রইল। নাভান নীরব মুখে ইনার সামনে রাখা হাত দুটো আঁকড়ে ধরল। তারপর স্পষ্ট কণ্ঠে বলল, কি চাও তুমি? যা চাইবে তাই হবে। বিচ্ছেদ। আপনি বিয়ের আগে যতই নারী আসক্তি ছিলেন না কেন, আমি ঠিক মেনে নিতাম, কিন্তু বিয়ের পরের ঘটনাগুলোতে আমি আপনাকে মাফ করতে পারবো না। বউ রেখে পরকীয়ায় জড়িত ছিলেন, একটিবারের জন্য আমার কথা মনে করেননি। ইনার থমথমে গলায় বলা কথাটিতে নাভান নিরুত্তর রইল কিছুক্ষণ। তারপর ধীরে সুস্থে মলিন শান্ত গলায় বলে উঠল, তুমি বিচ্ছেদ চাইলে সেটাই হবে। আমি তোমাকে আটকাবো বা জোর করব না, কারণ তোমাকে রেখে দেওয়ার অধিকার আমি হারিয়েছি। তবু আমার পাপিষ্ট মন ঠিকই চাইবে তুমি কাছে থেকে যাও, আমার হয়ে যাও। ইনা নাভানের চোখের দিকে তাকিয়ে রইল। জলজল চোখগুলো যেন সত্য কথা বলছে। এই লোকটা তার স্বামী, যাকে সে কবুলের জোরে ভালোবেসেছে, কিন্তু আজ যেন সম্পর্ক ফিকে। ইনা কঠিন মুখে বিড়বিড় করে বলে উঠল, পেপারটা দিন, আপনাকে চিরতরে মুক্তি করে দিচ্ছি আমি নামক অভিশাপ থেকে। নাভান চমৎকার হাসলো, বড় করুণ ঠেকলো ইনার কাছে সেটি। নাভান ডিভোর্স পেপারটি বের করে ইনার সামনে রাখল। তারপর ছলছল চোখে মলিন গলায় বলল, আমার অন্ধকারময় জীবনে তোমার আগমন হয়তো আলো হয়ে এসেছিল। অন্ধ পাপী আমি তা দেখতে পাইনি। কি করব বলো, আমি বড্ড অভাগা যে। ইনা কাঁপা কাঁপা হাতে ডিভোর্স পেপারটি নিল। ব্যাগ থেকে কলম বের করে গটগট করে লিখে দিল নিজের নামটি। নাভান এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইনায়ার দিকে। ইনা সিগনেচার করে কান্নায় ভেঙে পড়ল। সাথে যেন বজ্রপাতের আওয়াজও বেড়ে চলছে। নাভান নিষ্প্রাণ হাসল, ঠোঁট কামড়ে অন্যদিকে তাকিয়ে আবার ইনার দিকে দৃষ্টিপাত করল। কান্নাদের আটকাও, এখন কান্না শোভা পায় না। জীবন থেকে পাপ মোচন করেছ, এখন তুমি সুখী। আর আমার সিগনেচারটা তোলা থাক, করে দেব কোনো এক সময়। ইনা কাঁপা কাঁপা হাতে নাভানের দিকে পেপারটা এগিয়ে দিল। নাভান আলতো হেসে বলল, এখন তো বন্ধু হতে পারি, কি বলো? তোমার সাথে একটা কথা শেয়ার করি। ইনা কিছু বলল না। নাভান নিজের মতো বলতে লাগলো, আমার আপন মায়ের মৃত্যুর পরে সোহানা মির্জা মানে আমার খালামুনি, তার কাছে কানাডায় আমি শিফট হই। খালামুনির কাছে আমি মায়ের আদরটা পেয়েছিলাম। একদিকে তাকেও আমি ছাড়তে পারছিলাম না, অন্যদিকে নিজেও বাবা দাদি আর বাংলাদেশের স্মৃতিকে ভুলতে পারছিলাম না। সব কিছু যেন আমার কাছে অসহ্য হতে লাগলো। দাদি নানির কাছে আবদার করলাম খালামুনিকে নিয়ে আমি বাংলাদেশে থাকব। আমার ছোট কথাটিকে তারা কী ভেবেছিলেন কে জানে। তার পরিপ্রেক্ষিতে বাবা আর খালামুনি আর মাকে নিজেদের অমতে বিয়ে করতে হলো, আর খালামুনি হয়ে গেল আমার মা। সব ভালোই চলছিল, আমি ছিলাম পরিবারের মধ্যমণি। মা এখানে নিজেকে খুব কষ্ট করে অ্যাডজাস্ট করেছেন। তার মনে হয়েছে বাংলাদেশি সন্তানের ভবিষ্যৎ করা অনেক ডিফিকাল্ট হবে। তিনি আমাকে উচ্চশিক্ষার জন্য কানাডায় জোর করে পাঠালেন। অনেক কষ্ট হয়েছিল আমার, তাদের পায়ে পর্যন্ত পড়েছে আমাকে কানাডায় না দিতে, কিন্তু মা বলল সেখানে গেলে আমার ফিউচার ব্রাইট হবে। আসলে জীবন উজ্জ্বল আমার, অনেক অনেক সুনাম, টাকা পয়সা, অনেক কিছু, তারপরেও অন্ধকারে ডুবে আছি যেন। আর এর আগমন হয়েছিল আমি তখন স্টুডেন্ট। বাবা মার সাথে কথা বন্ধ করে একাকিত্ব যখন আমাকে চেপে ধরেছে, নিজেই লক্ষ্য করলাম আমি চেঞ্জ হয়ে যাচ্ছি, বদলে যাচ্ছি। তখন হেল্প চাইলাম নানুর কাছে। তখন সে আমাকে কী সলিউশন দিল জানো? নাভান ইনার দিকে জিজ্ঞাসা মুখে তাকালো। ইনা নিরুত্তর, চুপচাপ তাকিয়ে নাভানের কথা গিলছে। নাভান হেসে বলে উঠল, তিনি আমাকে বারে নিয়ে গেলেন। ফের 2-3 পেক খাওয়ার পরে এক বিদেশিনীর সাথে রুমে ঢুকিয়ে দিলেন, আর বলেছিলেন এটাই নাকি মন মস্তিষ্ক একাকিত্ব ঘোচার জায়গা। আমার নানাও ছিলেন সেখানে রেগুলার একজন, আর সুন্দর সুন্দর মেয়েদের পছন্দের সুগার ড্যাডি, যে আমি পরে জেনেছিলাম। সেখান থেকে আমার পাপের রাজ্যে আগমন। কয়েক বছর গার্লফ্রেন্ড আর অফিস পার্টি এসব করে আমার দিন চলছিল।
নিজেকে তখন পশ্চিমা সংস্কৃতিতে ভালো করে ডুবিয়ে নিয়েছিলাম। আমার কাছে তখন এটাই সঠিক মনে হয়েছিল। যখন অদিতি আমার লাইফে আসে, তাকে আমার ডিফারেন্ট মনে হয়েছিল। আমি ভেবেছিলাম এই হয়তো আমার জন্য সঠিক। তখন আবার ফের মায়ের আমার স্বাধীন জীবনে ঢোকা, সেটা আমি মানতে পারিনি। তারপর সব বিবেকহীন মানুষের মতো কাজ করেছি আমি। কোনো কিছুই আমার ব্রেন তখন সঠিক বিচার করতো না। আমাকে মাফ করে দিও ইনা, ভালো থেকো। ইনা নিষ্প্রাণ তাকিয়ে থাকে কিছুক্ষণ নাভানের দিকে। একজন নাভান গড়ার কারিগর কি তার পরিবার? নাভানের ফর্সা মুখশ্রী আর নাকের ডগা টুকটুকে লাল হয়ে আছে। পেশিবহুল গায়ের জড়ানো কালো শার্ট যেন আস্তার শোকের বাহক। ইনা আস্তে করে উঠে দাঁড়ায়। কোমর পর্যন্ত ঘন চুলগুলো সাদা চুড়িদারের ওপর ভাসছে। ডাগর আঁখিগুলো পদ্মপাতার জলের মতো টলটলে। নাভান চোখ সরিয়ে হাসল। এই নারীটিকে সে হারিয়ে ফেলেছে, একবার পাপ করে ফেলেছে, কিন্তু তা শোধরানোর সুযোগ সে পেল না। ইনা আর কিছু না বলে দৌড়ে সব থেকে বেরিয়ে গেল। আর পিছন ফিরল না। ফিলে দেখতে পেত এক পুরুষের হৃদয় বিদারক কান্না, যা সহজেই দেখা যায় না। ইনা বাইরে এসে দেখে বৃষ্টি তুমুল বেগে ঝরে যাচ্ছে। কিছু না ভেবে বৃষ্টির মধ্যে হাঁটতে থাকে সে। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে ঝাপসা চোখে সামনে তাকায় সে। ততক্ষণে অন্য একজন তাকে দুহাতে আগলে নিয়েছে। তাহলে অচেতন মন ঠিক, গন্তব্য আমাতেই সীমাবদ্ধ। ইনা ম্লান হাসে, চোখ জোরে স্পষ্ট করে জাহানের দিকে তাকালো। জাহানের চিবুক বেয়ে পানি ইনার মুখে পড়ছে। কি নিষ্ঠুরতম তুমি! তাকে একটিবার সুযোগ দিলে না? কারো কষ্ট উপলব্ধি করার মন কি আছে তোমার হরিণী? কখনো কাউকে সুযোগ দিয়ে দেখতে হয়। ইনা কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, আমার মন বেদনা, কষ্ট, যাতনার বিশাল বড় পাহাড়ের নিচে চাপা পড়ে গেছে। সেটা অন্যের কষ্ট বোঝার জায়গা নেই আর। নিষ্ঠুরতম পাহাড় হরিণী তুমি। ইনা আর কিছু বলল না। বৃষ্টিতে ভিজে একাকার দুজনেই। জান সামনে একজনের সাথে দৃষ্টি মেলালো। একজন প্রতিপক্ষ, আহত সিংহ, অন্যজন এখনও তার বাইরে। হয়তো প্রতিদ্বন্দ্বীর এই সমীকরণ শেষ হলো এখন, যা অন্যজনের বুঝে এসেছে মাত্র। ইনার ডিভোর্স পেপারে সাইন নিয়ে আপনার কী মন্তব্য কমেন্টে জানান। আর গল্পটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।